একটি গল্প, একটি অনুভূতি, কখনো রহস্য, কখনো প্রেম, কখনো শিহরণ। ওয়েলকাম টু মিস্ট্রিয়াস স্যাটারডে, যেখানে প্রতিটি গল্প এক নতুন অভিজ্ঞতা। বিভিন্ন ধরনের রোমাঞ্চকর গল্প শুনতে আমাদের চ্যানেলটি আজই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে দিন। আজ আপনাদের শোনাব শৈলজানন্দ মুখোপাধ্যায়ের লেখা নমস্কার। গল্পের সূত্রধর ও গল্প পাঠে নীল। তাহলে চলুন গল্প শোনা যাক। অনেকদিন বেকার বসে থাকার পর চাকরি পেলাম, কিন্তু চাকরি যেখানে পেলাম সে এক ভীষণ জায়গা। সহজে সেখানে বড় একটা কেউ যায় না। আমার আগে যারা গেছেন সকলেই মরেছেন, এবং সে এক আশ্চর্য মৃত্যু। রোগ নেই, ব্যাধি নেই। সারাদিন কাজকর্ম করে রাত্রে খাওয়া দাওয়ার পর বিছানায় শুয়েছেন। সকালে দেখা গেল তিনি আর উঠছেন না, বিছানাতেই মরে পড়ে আছেন। মুখের চেহারা হয়ে গেছে কিম্ভূত কিমাকার, বিশ্রী। মনে হয় যেন মরবার সময় তিনি ভয় পেয়েছিলেন। কিন্তু কেন ভয় পেয়েছিলেন, কিসের ভয়, সেসব তখন কে আর বলবে। আমার কিন্তু ভয় বলে কোনো বস্তু ছেলেবেলা থেকেই নেই, তাই একটুখানি ভরসা হলো। ভাবলাম চোর ডাকাত যদি খুন করে দিয়ে যায় সে এক কথা আলাদা, তাছাড়া আর কিছুর ভয় আমি করি না। যাই হোক, মরব। অর্থাভাবে দিনে দিনে তিলে দিলে মরার চেয়ে সে বরং ঢের ভালো। চাকরি নিলাম। জায়গাটা বেশি দূরে নয়, বাংলাদেশের মধ্যেই। একটা স্টেশনে গাড়ি বদল করে ছোট একটি ব্রাঞ্চ লাইনে ট্রেনে চড়লাম। কথা ছিল লাইন যেখানে গিয়ে শেষ হয়েছে সেইখানেই আমার কাজের জায়গা। সন্ধ্যার একটু পরেই আকাশে চাঁদ উঠেছে। শরৎকালের নীল নির্মল আকাশ, শুভ্র সুন্দর জ্যোৎস্নালোকে উদ্ভাসিত ছোট ছোট গ্রাম, সবুজ ধানের মাঠ, আর গাছপালার মাঝখান দিয়ে ছোট লাইনের ছোট্ট ট্রেনখানি আমাদের নিয়ে এগিয়ে চলেছে। দূরে দূরে একটি করে স্টেশন, টিমটিম করে দু একটি কেরোসিনের বাতি জ্বলছে। দু একজন লোক নামছে, দু একজন উঠছে। লোকজনের কোলাহল নেই, গোলমাল নেই। দু একটি ছোটোখাটো কথা, ইঞ্জিনের সাঁই সাঁই শব্দ, আর গার্ড সাহেবের হুইসেল। জানলায় হাত রেখে বাইরের পানে তাকিয়েছিলাম। ট্রেনের যাত্রী নিয়ে গ্রামের পথে কোথাও বা একটি গরুর গাড়ি চলছে, কোথাও বা আঁকা বাঁকা ছোট একটি শুকনো নদীর সাদা বালি চাঁদের আলোয় চিকচিক করছে। দূরের অস্পষ্ট গ্রাম ধোঁয়ার মতো কুয়াশায় ঢেকে গেছে। লাইনের ধারে ধারে শুভ্র সুন্দর কাশের গুচ্ছ বাতাসে দুলছে। মাঝে মাঝে দূরের গ্রাম থেকে কুকুরের ডাক শুনতে পাচ্ছি। গাড়ি আমাদের কখনো দাঁড়াচ্ছে, কখনো চলছে। মাঝে কোনো সময় আমি ঘুমিয়ে পড়েছিলাম। ঘুম যখন ভাঙল, চেয়ে দেখি আমার কামরা একেবারে ফাঁকা। যারা ছিলেন, কখন যে তারা নেমে গেছেন কিছু বুঝতেই পারিনি। পেছনে পায়ের শব্দ হতেই ফিরে দেখলাম আপাত মস্তক সাদা চাদর মুড়ি দিয়ে কালো মতো প্রকাণ্ড লম্বা এক ভদ্রলোক আমার দিকে এগিয়ে আসছেন। কেন আসছেন বুঝলাম না। সেরকম লম্বা মানুষ আমি খুব কমই দেখেছি। কাছে আসতেই
আমি তার মুখের পানে তাকালাম। কালো কিম্ভূত কিমাকার সে এক অদ্ভুত মুখ। মানুষের মুখ বলে মনে হয় না, ঠিক যেন ছাগলের মতো। এক একটা পাঁঠার যেমন দাড়ি থাকে তেমনই দাড়ি, গোঁফগুলি একটি একটি করে গোনা যায়। আর সেই কালো মুখের ওপর অস্বাভাবিক রকম উজ্জ্বল গোল গোল সাদা দুটো চোখ। চোখে আমার ঘুমের ঘোর যদি বা একটুখানি ছিল, লোকটাকে আমার সামনের বেঞ্চে বসতে দেখে সেইটুকু উড়ে গেল। কারো মুখে কোনো কথা নেই। শেষে তিনিই আমায় দয়া করে জিজ্ঞেস করলেন, কোথায় যাওয়া হবে? গলার আওয়াজ তেমনই, মনে হলো যেন হাঁড়ির ভেতর থেকে বেরোচ্ছে। বললাম, শালবনী। তিনি বললেন, চলুন, আমিও যাব। বাধিত হলাম। চাকরির জায়গায় পৌঁছতেই এই জিজ্ঞেস করলাম, আপনি কি শালবনীতেই থাকেন? ঘাড় নেড়ে জানালেন, না। কোথায় থাকা হয় সে কথা জিজ্ঞেস করবার আর সাহস হলো না। বললাম, সিমসান কোম্পানির যে লোহার কারখানাটি তৈরি হচ্ছে স্টেশন থেকে সেটা কত দূর মশাই? কাছেই। শুনে আশ্বস্ত হলাম। বললাম, আচ্ছা বলতে পারেন মশাই, শুনছি নাকি 3-4 জন লোক সেখানে মারা গেছে। কেন মারা গেছে জানেন আপনি? তিনি তখন অন্যদিকে মুখ ফিরিয়েছেন। কোনো জবাব পেলাম না। সর্বনাশ! তবে কি এইখান থেকে সঙ্গ নিলেন নাকি? শালবনী স্টেশন আর কত দূর সেই কথাই ভাবতে লাগলাম। দেখতে দেখতে ট্রেনের গতি মন্থর হয়ে এলো। ভদ্রলোক এতক্ষণ পরে আমার দিকে মুখ ফেরালেন। বললেন, কারখানায় চাকরি নিয়ে এলেন বুঝি? কি আর করি মশাই, পেটের দায়, 2-3টি ছেলে মেয়ে। যদি মারা যান? সে কথা নিজেও কতবার ভেবেছি, কিন্তু তার মুখ থেকে হঠাৎ এই কথাটা শুনবা মাত্র বুকের ভেতরটা কেমন যেন ধক করে উঠল। বললাম, তাহলে না খেতে পেয়ে সবাই মারা যাবে। ছেলে মেয়ে কটি? 3টি, 2টি ছেলে 1টি মেয়ে। সংসারে আর কে আছে? বুড়ো বাবা, মা, পিসি, মাসি, ভাগ্নে ভাগ্নি, ও সেটার অন্ত নেই মশাই। বলে তিনি একবার বাইরের দিকে মুখ বাড়িয়ে কি যেন দেখলেন। দেখি বললেন, বুড়ো মা বাপকে খেতে দেওয়া ভালো, আজকাল অনেকে দেয় না। আমিও বুড়ো হয়েছিলাম মশাই, কিন্তু এমন পাজি ছেলে। বলেই তিনি উঠে দাঁড়ালেন। বললেন, স্টেশন এসে গেছে। গাড়ি কিন্তু তখনও থামেনি। তার জীবনের গল্পটা শুনবার কৌতূহল হলো। বললাম, বসুন না, গাড়ি তো আর এগোবে না। এই বলে পকেট থেকে একটা বিড়ি আর দেশলাইটা বার করে বললাম, খান। ভাবলাম তাতেও যদি বসে তার জীবনের গল্পটা বলেন, কিন্তু বিড়ি দেশলাই তিনি হাত বাড়িয়ে নিলেন মাত্র। দেশলাইও জ্বাললেন না, বিড়িও খেলেন না। গাড়ি আমাদের স্টেশনে পৌঁছে গেল এবং পৌঁছাবা মাত্র দরজা খুলে তিনি নেমে পড়লেন। যাওয়ার সময় একটা নমস্কার করে বিদায় নেওয়া দূরে থাক, আমার দেশলাইটাও ফিরিয়ে দেওয়ার সময় তার হলো না। তৎক্ষণাৎ আমি তার পিছু পিছু দরজা পর্যন্ত এগিয়ে গেলাম। তিনি ঠিক কোন দিকে যান দেখবার উদ্দেশ্যেও যে ছিল না তা নয়, অবশ্য আমার অন্য প্রয়োজনে ছিল। আমায় সঙ্গে নিয়ে যাওয়ার জন্যে কারখানা থেকে লোক আসবার কথা, কিন্তু অবাক কাণ্ড, দরজার কাছে এগিয়ে গিয়ে দেখি গাড়ি তখনও ঠিক প্ল্যাটফর্মে এসে পৌঁছায়নি। তখনও গাড়িখানা ধীরে ধীরে চলছে। লোকটি কি তবে টিকিট করেনি? তাই টিকিট দেওয়ার ভয় তাড়াতাড়ি নেমে গেল। কিন্তু অত বড় লম্বা চেহারা সহজে তো চোখের আড়াল হওয়ার জন্যই। জ্যোৎস্নার আলোয় চারিদিক ঠিক দিনের মতোই পরিষ্কার স্পষ্ট, অথচ এদিক ওদিক তাকিয়ে কোনো দিকেই তাকে দেখতে পেলাম না।
মানুষ বলে মনে মনে যদিই বা একটু সন্দেহ হয়েছিল, সেটুকু এবার ঘুচে গেল। মানুষ কখনো এত সহজে চোখের সম্মুখ থেকে অদৃশ্য হয়ে যেতে পারে না। বুকের ভেতরটা কেমন যেন করতে লাগলো। একই আমার সম্পূর্ণ অপরিচিত নতুন জায়গা, তারপর আবার পৌঁছতে না পৌঁছতেই এই অভিজ্ঞতা। পেটের দায়ে চাকরি করতে এসে কি যে অদৃষ্টে আছে কে জানে। কারখানা থেকে দুজন গুর্খা চাপরাশি এসেছে আর একজন বাঙালি ভদ্রলোক। গাড়ি থেকে আমার জিনিসপত্র তারাই নামালো। প্ল্যাটফর্মে দাঁড়িয়ে একবার চারিদিক চেয়ে দেখলাম, যত দূর দৃষ্টি যায় শুধু শালের জঙ্গল, ছোট ছোট কয়েকটি পাহাড়ও দেখলাম। ট্রেনের লাইন এইখানে এসেই শেষ হয়েছে। গাড়িতে উঠবার সময় লক্ষ্য করিনি, এখন দেখলাম ট্রেনখানার দুদিকে দুটো ইঞ্জিন জুড়ে দেওয়া হয়েছে, একটা সম্মুখে একটা পিছনে। এইবার পিছনের ইঞ্জিনটা পিছু হতে শুরু করলে গাড়িটা যেদিক থেকে এসেছিল হুস হুস করে ধোঁয়া ছাড়তে ছাড়তে আবার সেই দিকেই চলে গেল। চারিদিক নির্জন, মাঝখানে ইস্পাতের ঝকঝকে লাইন চাঁদের আলোয় চিকচিক করছে। এপাশে ছোট্ট একটি স্টেশন, আর ওপাশে আমাদের কারখানা। কারখানা হতে তখনও অনেক দেরি। প্রকাণ্ড বড় বড় লোহার যন্ত্রপাতি এসে পৌঁছেছে। অনেকটা জায়গা জুড়ে নানান রকমের লোহা লক্কর ইতস্তত ছড়ানো, আর তারই এক পাশে আমাদের থাকবার জন্য টিনের ছোট ছোট কয়েকটি অস্থায়ী ঘর তৈরি হয়েছে। শুনলাম নাকি ওই টিনের ঘরেই আমার আগে যারা এসেছেন তাদের জীবন লীলার অবসান হয়ে গেছে। তবু সেই রাত্রির মতো আমাকে সেইখানেই থাকতে হলো। বাঙালি ছোকরাটি জাতিতে ব্রাহ্মণ আমার জন্য সে রান্না করে রেখেছিল। ঠিক হলো নিজের হাতে রান্না আমায় কোনোদিনই করতে হবে না, সেই রোজ আমাকে রান্না করে দেবে। সেদিন রাত্রে তাকে আর আমার কাজ ছেড়ে যেতে দিলাম না। খাওয়া দাওয়ার পর সে আমার কাছে ছোট্ট একটি বিছানা বিছিয়ে শুয়ে রইল। কাছাকাছি কোনো একটা গ্রামে তার বাড়ি, নাম যতীন। প্রথমে সে জিজ্ঞেস করলো, আপনি ব্রাহ্মণ? হ্যাঁ। ব্যাস, তাহলে আপনার আর ভয় নেই। ব্যাপার কি বলো দেখি যতীন? যারা মরছে তাদের ভূতে মেরেছে কি না? গেছো ভূত। ভূত কখনো বামুনকে মারে না, ওরা কেউ বামুন ছিল না। বামুনকে মারবে না তা তুমি কি করে জানলে? যতীন একটুখানি হাসলো, হেসে বলল, পইতে চুয়ে একবার যদি গায়ত্রী জপ করে দেন তো ভূতের বাবার সাধ্য নেই যে আপনার কাছে এগোয়। তা নইলে ওদের তিনটেকে মেরে ফেললে আর আমাকে মারতে পারতো না। ব্যাপারটা সত্যি রহস্যজনক, কিছুই বুঝবার উপায় নেই। রাত্রে ভালো ঘুমও হলো না। অতি প্রত্যুষে শয্যা ত্যাগ করে বাইরে বেরিয়ে এলাম। তখন সবে সূর্যোদয় হচ্ছে। পূর্ব দিকে সবুজ বনের মাথার উপর আকাশটা লাল হয়ে উঠেছে। মিষ্টি মিষ্টি হাওয়া বইছে। জায়গাটি বড় চমৎকার। আমায় বাইরে বেরিয়ে আসতে দেখে গোর্খা চাপরাশি দুজন সেলাম করে আমার কাছে এসে দাঁড়ালো। জিজ্ঞেস করলো কাজ আরম্ভ হবে কিনা, এবং তা যদি হয় তাহলে ওরা আশেপাশের গ্রাম থেকে লোক ডাকতে যাবে। বললাম, যাও তোমরা লোক নিয়ে এসো, কাজ আরম্ভ হবে। এখন আমাদের কাজ শুধু জঙ্গলের গাছ কাটা। কোম্পানি তার জন্য আমার সঙ্গে দিয়েছে 100 টাকা। তাছাড়া টাকার দরকার হলেই হয় হেড অফিসে জানাতে হবে, আর না হয় এখানকার জংশন স্টেশনে
কোম্পানির যে চুনের কারখানা আছে সেখানে জানালেই তারা তৎক্ষণাৎ টাকা পাঠিয়ে দেবে। আমার ওপর হুকুম, 1 মাসের মধ্যে অন্তত 1000 বিঘে জমি সাফ করে ফেলা চাই। চাপরাশিদের বলে দিলাম, লোক তোমরা যত বেশি পারো নিয়ে এসো। তারা লোক আনতে চলে গেল। ভাবলাম আমার একমাত্র প্রতিবেশী স্টেশন মাস্টারের সঙ্গে আলাপ করে আসি, কিন্তু এত সকালে ভদ্রলোক ঘুম থেকে উঠেছেন কিনা কে জানে। একটু পরেই যাওয়া যাবে ভেবে পায়ে চলা যে সরু পথটি জঙ্গলের ভেতর ঢুকে গিয়েছে সেই পথ ধরে হাঁটতে শুরু করলাম। দুপাশে শাল আর মহুয়ার ছোট বড় নানা রকমের গাছ সোজা উপরের দিকে উঠে গেছে। কিছু দূর এগিয়ে যেতেই দেখি শাখায় প্রশাখায় চিকন কচি লতায় পাতায় ক্রমশ তারা এমনইভাবে ঘন সন্নিবদ্ধ যে বেশি দূর দৃষ্টি চলে না। যেদিকে তাকাই শুধু গাছ আর পাতা। মৃদু মন্দ বাতাসে পাতাগুলি ঝিরঝির করে কাঁপছে। নানা রকমের অসংখ্য পাখি উড়ে উড়ে বেড়াচ্ছে। কোথায় হয়তো কোনো বুনো গাছে বুনো ফুল ফুটেছে, তারই মিষ্টি সুগন্ধে বাতাস যেন ভরে আছে। চিত্র বিচিত্রিত চমৎকার একটি প্রজাপতি উড়তে উড়তে হঠাৎ আমার গায়ে এসে বসল। ইচ্ছে করলেই তাকে ধরতে পারতাম, কিন্তু ধরলাম না। হাতটি আমার চোখের কাছে এনে যেই তাকে আমি ভালো করে দেখতে গেলাম, রঙিন পাখা উড়িয়ে তৎক্ষণাৎ সে আমার হাতের ওপর থেকে উড়ে পালালো। ছায়া শীতল স্নিগ্ধ সেই অরণ্যের মাঝখান দিয়ে মনের আনন্দে অন্যমনস্ক হয়ে অনেক দূর গিয়ে পড়েছিলাম। পেছনে হঠাৎ একটা ট্রেনের শব্দে যেন আমার চৈতন্য হলো। এবার ফিরতে হবে। ফেরার পথে যতই আমি সেই সতেজ সবুজ গাছগুলির পানে তাকাই, ততই আমার মনে হতে থাকে আমি যেন ওদের পরম শত্রু। কতকাল ধরে এরা এইখানে এই ধরিত্রী মাতার বুকের ওপর সযত্ন পালিত সন্তানের মতো ধীরে ধীরে বেড়ে উঠেছে। বিশ্বের বিস্ময়ে প্রাণবন্ত এইসব বিশাল মহিরহ। আমি এসেছি তাদের সমূলে উৎপাটিত করে সবংশের নিধন করে দিতে। নিবিড় ঘন অরণ্যানের নয়ন মনোহর এই স্নিগ্ধ শ্যামরূপ আমায় নিশ্চিহ্ন করে মুছে দিতে হবে। তার পরিবর্তে বসবে এখানে এক বিরাট কারখানা, লোহা আর ইস্পাত, ইঞ্জিন আর আগুন। আমার আগে যারা এলেন নিজের জীবন দিয়ে এই হত্যাকাণ্ডের প্রায়শ্চিত্ত করে গেলেন কিনা তাই বা কি জানে। ট্রেন এসেছে, আবার চলেও গেছে। স্টেশন মাস্টার বসে বসে একটা মোটা খাতায় কি যেন লিখছিলেন। মোটাসোটা বেঁটেখাটো মানুষটি পরিচয় হতেই মুখখানা তার আনন্দে উজ্জ্বল হয়ে উঠল। খাতা বন্ধ করে তিনি গল্প জুড়ে দিলেন। বললাম, কাজ করুন। দূরতেরই কাজ, মানুষের মুখ দেখতে পাই না মশাই। দুটো কথা বলে যে সুখ হবে তাই পাণ্ডব বর্জিত দেশে তার উপায় নেই। দিন না মশাই চটপটি গাছগুলোকে কেটে উড়িয়ে, তবু একটা কারখানা হবে, শহর বসবে, বাজার বসবে, লোকজন তবু দেখতে পাবো। কিন্তু ওই গাছ কাটতে গিয়ে শুনছি আমার আগে তিনজন। কথাটাকে তিনি আর শেষ করতে দিলেন না। টেবিল চাপড়ে চিৎকার করে বলে উঠলেন, আরে দূর, আমি ওসব বিশ্বাস করি না মশাই। বোধ না আরও কিছু, বোধ না হয় মেরেই দিয়ে গেল, কিন্তু টাকা কড়ি গেল কোথায়? সেগুলো কি ভূতে নিয়ে গেল নাকি? কথাটা ভালো বুঝতে পারলাম না, তাই তাকে আরেকবার ভালো করে জিজ্ঞেস করতেই তিনি বললেন, তার বিশ্বাস ভূতে তাদের মারেনি, মেরেছে মানুষে। কুলি বিদায় করবার টাকা করি তাদের কাছেই থাকতো, সেই টাকার লোভে কেউ তাদের মেরে ফেলেছে। তিনি বললেন, আমার কিন্তু মশাই ও গুড়খা চারপাশে দুটোকে বিশ্বাস হয় না। বললে কথা শোনে না, ব্যাটারে যেন নবাব পুত্র। কি জানি মশাই, কি করব তাই ভাবছি।
মাস্টারমশাই টেলিগ্রাফ এসছে। তিনি উঠে দাঁড়ালেন। টেলিগ্রাফের কলটার কাছে গিয়ে টকটক করে কলটা বার কতক বাজি দিয়ে বললেন, বলছি দাঁড়ান, আপনার আগে যে লোকটা এসেছিল তাকেও বলেছিলাম, কিন্তু সে হিন্দুস্তানি, বাঙালির কথা শুনলে না, ভাবলে বুঝি আমি ওর টাকাগুলো বাগবার মতলবে আছি। কাজ শেষ করে তিনি আবার আমার কাছে এসে বসলেন। বললেন, টাকা করে নিজের কাছে রাখবেন না দাদা, আমি ভালো কথা শিখিয়ে দিচ্ছি, শুনুন। বলে তিনি স্টেশন ঘরের দেওয়ালের গায়ে লাগানো একটা আয়রন সেফ দেখিয়ে বললেন, ওইখানে রাখতে পারেন, পরের টাকা ওখানে রাখতে অবশ্যই আমি দিতাম না, কিন্তু আপনি আগে বাঙালি তারপর ব্রাহ্মণ, তাই বলছি একবার রেখে দেখুন দেখি কি হয়। রাত 10টায় আমার শেষ ট্রেনখানা পার করে দিয়ে আমি আমার বাসায় চলে যাই। সেই সময় চাবি আপনি সঙ্গে করে নিয়ে চলে যান। আপনি ইচ্ছে করলে রাত্রে এখানে শুয়েও থাকতে পারেন। বেশ করে দরজা জানলা বন্ধ করে দিয়ে এই টেবিলের ওপর তোফা আরাম করে নাক ডাকবেন মশাই। টাকা থাকবে ওই আয়রন চেস্টের মধ্যে। দেখুন তো দেখি ভূত কেমন করে মারে। পরামর্শ মন্দ নয়। খাবার জোগাড় করবার জন্যে যতীন আমার কাছে টাকা চাইতে এলে টাকা দিয়ে বললাম, রাত্রে আমি এইখানে থাকবো যতীন। যতীন হেসে বললে, বুঝতে পেরেছি বাবু, ভয় পেয়েছেন। তা আপনার ভয় কি বাবু? আপনি তো ব্রাহ্মণ মানুষ, আমি তো তখন আপনাকে বলেইছিলাম। গুর্খা চাপরাশি দুজন বেশ কাজের লোক। গাছ কাটার জন্য প্রায় 50 জন কুলি তারা ধরে নিয়ে এলো। $100 কতক্ষণ? দিনের শেষে কুলিদের মজুরি দিতে গিয়ে দেখি অনেকখানি জায়গা তারা পরিষ্কার করে ফেলেছে। রামলাল গুর্খা বললে, বাবু, এর অফিসে বহুত রুপিয়া মাঙ্গা লিজিয়ে। জিজ্ঞেস করলাম, কাজ কি তাহলে এতদিন হয়নি রামলাল? টোরা হয়েছে বাবু। শিবশরণ বলে রামলালের সঙ্গীর পাশেই দাঁড়িয়েছিল। সে বলল, ও বাবু, লোক বহুত রুপিয়া চুরি করেছে বাবু। তা হয়তো হবে, কিন্তু সেটা তাদের কাজে লাগেনি। টাকা তো আর জমের বাড়ি পর্যন্ত পৌঁছায় না। যাই হোক, সেই দিনই হেড অফিসে তার করে দিলাম। একসঙ্গে মোটা রকমের কিছু টাকা আমায় পাঠিয়ে দেওয়া হোক, নইলে কাজের ভারী অসুবিধা হবে। কিন্তু টাকা আস্তে আস্তে অনেক দেরি হয়ে গেল। আমার আগে যারা এসছিলেন তারাও হয়তো এমনই করে টাকা নিয়েছেন, কিন্তু কাজ বেশি দূরে এগোয়নি। অথচ টাকার হিসেব না দিয়ে তারা মারা গেছেন। এমনই করে কোম্পানির অনেক টাকা ক্ষতি হয়েছে। তাই টাকা না এসে কলকাতার হেড অফিস থেকে একজন ইন্সপেক্টর এলেন। কাজ দেখে তিনি খুশি হলেন। অসংখ্য গাছ তখন আমি কাটিয়ে স্তূপাকার করে ফেলেছি। বনের শ্যামল শ্রী একেবারে নির্মমভাবে নষ্ট করে দিয়ে অনেকখানি জায়গা তখন ফাঁকা করে দিয়েছি। কিন্তু কুলিরা বেতন পায়নি প্রায় সপ্তাহখানেকের। তারা আমায় তখন ছিঁড়ে খাচ্ছে। বললাম, টাকা আপনি গিয়ে পাঠিয়ে দেবেন, নইলে কাজ হয়তো আমায় বন্ধ করে দিতে হবে। ইন্সপেক্টর বললেন, টাকা আপনার পরশুদিন পৌঁছে যাবে। এখন 1000 টাকা পাঠিয়ে দিচ্ছি, ফুরিয়ে যাওয়ার আগে জানাবেন। তাকে আমি ট্রেনে চড়িয়ে দিয়ে এলাম। শিবশরণ আমার সঙ্গে গিয়েছিলেন। ফেরবার পথে শিবশরণ বললে, और ज़्यादा টাকা মাঙ্গা লিজিয়ে বাবু। 1000 টাকার কতদিন যাবে? ফুটলেই আবার পাঠাবে। যতীনকে প্রায় বলতাম, কই যতীন, মরলাম না তো? বড় বড় গাছগুলো তো প্রায় সবই কেটে ফেললাম। যতীন হেসে জবাব দিত, আমি তো আগেই সে কথা বলে দিয়েছি বাবু, বামুনের কোনো ভয় নেই। ঠিকই বলেছ। কথাটা প্রথমে বিশ্বাস করিনি, এখন দেখছি সেই কথাই সত্যি। আগে হ্যাঁ, আমার ওসব অনেক জানা আছে।
রাত্রে সেদিন খেতে বসে জিজ্ঞেস করলাম, আচ্ছা যতীন, তুমি নিজের চোখে কোনোদিন ভূত দেখেছো? তা গিয়ে দেখেছি বই কি। এই বলে সে তার ভূত দেখার গল্প আরম্ভ করলো। এমন গল্প যে সে আর সহজে থামতে চায় না। এদিকে রাত্রির শেষ গাড়িটা তখন স্টেশনে এসে দাঁড়িয়েছে। গাড়িটা ছেড়ে গেলেই স্টেশন মাস্টার বাসায় চলে যাবেন। তার আগে আমার সেখানে যাওয়া দরকার, কারণ রাত্রে আমার শোবার বন্দোবস্ত সেখানেই। কাজেই বাধ্য হয়ে যতীনকে বললাম, বাকিটা কাল শুনবো যতীন, আজ থাক। কিন্তু এমনই তার গল্প বলবার শখ যে সে শেষ পর্যন্ত আমার সঙ্গে স্টেশন পর্যন্ত তার গল্পটা বলতে বলতে এলো। গাড়ি চলে গেছে। মাস্টারমশাই তখন বসে আছেন দেখে জিজ্ঞেস করলাম, এখনও বসে আছেন যে? আসুন আসুন, আপনার জন্যই বসে আছি। ও আচ্ছা আচ্ছা, এবার আপনি যেতে পারেন। যাবো কি মশাই, জংশন থেকে তার এলো, আপনার 1000 টাকা নিয়ে লোক আসছে। কেমন করে আসবে? গাড়ি তো চলে গেল। এ কি আপনার আমার কাজ মশাই? অত বড় সাহেব কোম্পানির কাজ, খাতির কত। জংশন থেকে একটানা পাইলট ইঞ্জিন দিয়েছে, তাইতেই লোক আপনার এলো বলে। তাহলে এই অবসরে গল্পটা আমার শেষ করে দিই বাবু, শুনুন। বলে সে তার গল্প শেষ করতে বসলো। গল্প শেষ হতে না হতেই হুস হুস করে ইঞ্জিন এসে দাঁড়ালো। ইঞ্জিন থেকে নামলো এক সাহেব। 1000 টাকা, 1000 টাকা অন্য কারো হাতে পাঠাতে হয়তো বিশ্বাস হয়নি, তাই চুনের কারখানার ছোট সাহেব নিজে এসেছেন। টাকা দিয়ে রসিদ লিখিয়ে নিয়ে তিনি আবার সেই ইঞ্জিনেই ফিরে গেলেন। টাকাগুলো লোহার সিন্ধুকে বন্ধ করে মাস্টারমশাই বললেন, আসি তবে, নমস্কার। হ্যাঁ আসুন। যতীন বলল, আমিও তাহলে আসি বাবু, আপনি শুয়ে পড়ুন। যাও। বলেই দরজা জানলা বন্ধ করছিলাম। যতীন ফিরে এলো, বলল, বাবু, অত টাকা এলো, আপনি একা থাকবেন বাবু? গুর্খা দুটোকে পাঠিয়ে দেবো? না না, তাদের পাঠাতে হবে না। যতীন চলে গেল। দরজা জানলা বন্ধ করে দিয়ে ঘরের মধ্যে শুয়ে থাকলে আমার দম বন্ধ হয়ে আসে। সেদিনও তাই একটা জানলা আমি খুলে রাখলাম। রেল স্টেশনের জানলা খুলে রাখা মানেই সবই খোলা। ইচ্ছে করলে ওপাশ থেকে টপকে যে কেউ এসে ঘরে ঢুকতে পারে। আসুক না, এলেই বা কী করবে? টাকা আছে লোহার সিন্ধুকে, সিন্ধুকে একেবারে দেওয়ালের সঙ্গে আটা। আর যদি ভূতও আসে, তাদের তো শুনেছি সর্বত্রই অবাধ গতি। তাদের কাছে খোলাই বা কি আর বন্ধই বা কি? তারা অবশ্য টাকা নিতে আসে না, তাছাড়া এলে এতদিনে আসতো। এখনও যখন আসেনি, তখন সম্ভবত আর আসবে না। এমনই সব নানান কথা ভাবছি, আর সেই জানলার পানে তাকিয়ে আছি। আকাশে চাঁদ উঠেছে। দিনের মতো পরিষ্কার জ্যোৎস্নার ছটা জানলার পথে ঘরে এসে পড়েছে। ভাবতে ভাবতে কতক্ষণ পর জানি না ঘুমিয়ে পড়েছিলাম। হঠাৎ মনে হলো কাপড় দিয়ে কে যেন আমার মুখখানা চেপে ধরেছে। ঘুম ভেঙে গেল। জেগে দেখি সত্যিই তাই। হাত তুলতে গিয়ে দেখি হাত দুটো দড়ি দিয়ে বাঁধা। পায়ের অবস্থাও তাই। ঘুমের ঘোরে কখন যে এমন করে আমায় আষ্টে পৃষ্ঠে বেঁধে ফেলেছে কিছুই বুঝতে পারিনি। কথা বলবার উপায় নেই, দম যেন বন্ধ হয়ে আসছে, অথচ চোখ দুটো খোলা। জানলার পথে যে জ্যোৎস্নার আলো ঘরে এসে পড়েছে, তাতে শুধু সেই জায়গাটাই দেখা যায়। যে লোকটা আমার মুখে কাপড় চাপা দিয়ে সজোরে বেঁধে ফেলেছে, তাকে আবছা আবছা দেখতে পাচ্ছি, কিন্তু চিনবার উপায় নেই।
মুখ খুলতে পারছি না। তবু কোনো রকমে অস্পষ্টভাবে গোঁ গোঁ করে বললাম, টাকা নিয়ে যাও, কিন্তু আমার তোমরা মেরে যাও না বাবা, টাকা নিয়ে যাও। ওদিকে আমার মাথার পিছনে দেওয়ালের গায়ে সিন্দুক খোলার শব্দ পেলাম। আর করি কি, মরার মতো চুপ করে পড়ে আছি। মৃত্যু অনিবার্য। এতক্ষণে বুঝলাম আমার আগে যারা গেছে তারাও ঠিক এমনই করেই মারা গেছে। সে যে কি ভীষণ অবস্থা তা আমি লিখে বোঝাতে পারবো না। চোখের সামনে আমার ছোট ছোট ছেলেমেয়ে তিনটির কচি মুখ ভেসে উঠল। আমার স্ত্রীর কথা মনে হলো। হায় হায়, কেন আমি তাদের ছেড়ে এখানে এলাম। চোখ দিয়ে আমার দরদর করে জল গড়িয়ে পড়তে লাগলো। হে ভগবান, এরা যেন আমায় প্রাণে না মারে। বেঁচে যদি থাকি তো কালই আমি এই চাকরিতে ইস্তফা দিয়ে চলে যাব। টাকাগুলো মাথার কাছে ঝনঝন করে উঠল। থলেটা তাহলে ওরা বের করেছে। এমন সময় মনে হলো যেন জানলার পথে আর একটা লোক ঘরের মধ্যে লাফিয়ে পড়ল। চোখের জলে দৃষ্টি তখন আমার ঝাপসা হয়ে এসছে। তবু যেন মনে হলো আপাত মস্তক সাদা কাপড়ে ঢাকা প্রকাণ্ড লম্বা সেই লোকটা, যাকে আমি প্রথম দিনে ট্রেনে দেখেছিলাম। গলাটা তখন যেন কি আমার দুহাত দিয়ে চেপে ধরেছে। এইবার মৃত্যু, অনুরোধ করবার শক্তি নেই। মুখের কাপড় তখন তেমনই বাঁধা। কিন্তু অবাক কাণ্ড, মরতে মরতে যেন আমি বেঁচে গেলাম। লোকটা আমার গলা ছেড়ে দিয়ে ঘরের মধ্যে কার সঙ্গে যেন হাতাহাতি শুরু করে দিয়েছে। তারপরে ভীষণ শব্দ, তারপরে চিৎকার। মানুষ মরবার সময় যেভাবে চিৎকার করে এও যেন ঠিক তেমনই। কণ্ঠস্বর শুনে চিনতে পারলাম এ আমার গুর্খা চাপরাশি রামলাল। মারামারি কিন্তু তখনও থামেনি। টাকার থলেটা মনে হলো একবার ঝনঝন করে মেঝেতে পড়ে গেল। তারপর কে যেন জানলা টপকে বাইরে বেরিয়ে গেল। তার পিছু পিছু আরেকজন। বাইরেও শব্দ হতে লাগলো। নিরুপায় ও অসহায় অবস্থায় আমি শুধু মরার মতো সেইখানে চুপ করে পড়ে রইলাম। খানিক পরে সব নিস্তব্ধ হয়ে গেল। কি যে হলো কিছুই ভালো বুঝতে পারলাম না। তখনও বুকের ভেতরটা আমার কেমন যেন করছে। যে কোনো মুহূর্তে মৃত্যু হতে পারে সেই কথাই ভাবছি। এমন সময় ঝকঝক শব্দ করতে করতে ঘরের বাইরে একখানে ইঞ্জিন এসে দাঁড়ালো। সঙ্গে সঙ্গে অনেকগুলো পায়ের শব্দ। বন্ধ দরজায় ঘা পড়তে লাগলো। কিন্তু কে খুলবে? আমার তো উঠবার উপায় নেই। মুখখানা টেনে বাঁধা, কথাও বলতে পারছি না। পায়ের শব্দ ঘুরে এদিকের খোলা জানলার কাছে এসে দাঁড়ালো। একজন সাহেব জানলা টপকে ঘরে ঢুকে দরজা খুলে দিলেন। ঘরে আলো জ্বালা হলো। জংশন থেকে তারা ইঞ্জিনে চড়ে 4 জন এসেছেন। কোয়ার্টার থেকে স্টেশন মাস্টার এলেন। ঘরের মেঝে রক্তে ভেসে গেছে। গুর্খা চাপরাশি রামলাল মেঝের ওপর মরে পড়ে আছে। তারই কোমরের ভোজালি তারই গলায় বসিয়ে দেওয়া হয়েছে। লোহার সিন্দুক খোলা, কিন্তু টাকার থলে মেঝের ওপর পড়ে রয়েছে। ব্যাপারটা কিছুই ভালো বুঝবার উপায় নেই। কে যে আমায় মেরে ফেলে টাকা নিয়ে উদয় হবে ভেবেছিল, আর কেই বা আমায় বাঁচিয়ে রামলালকে মেরে গেল কে জানে। সাহেবদের জিজ্ঞেস করলাম, আপনারা খবর পেলেন কেমন করে? যিনি এখানে টাকা দিয়ে গিয়েছিলেন তিনি বললেন, জংশনে ইঞ্জিন পৌঁছাবা মাত্র এখান থেকে তার গেল।
ডাকাত পড়েছে, জলদি আসুন। এখান থেকে তার করবে কে? স্টেশন মাস্টার টেলিগ্রাফের কাছে উঠে গিয়ে হাত তুলে আমাদের দেখালেন কানেকশন তিনি কেটে দিয়েই বাসায় গিয়েছিলেন। অবাক হয়ে আমরা পরস্পরের মুখ চাওয়াচাই করতে লাগলাম। হঠাৎ আমার মনে হলো ঝগড়াটা বাইরে পর্যন্ত গিয়েছিল। বাইরে বেরিয়ে একবার দেখা যাক। সবাই মিলে বাইরে বেরিয়ে গেলাম। জ্যোৎস্নার আলো তখন ম্লান হয়ে এলেও দেখা গেল দূরে প্ল্যাটফর্মের একেবারে শেষ সীমানায় সাদা মতো কি যেন একটা পড়ে রয়েছে। কাছে গিয়ে দেখি শিবশরণ। আমাদের দেখে সে শুধু কাঁদতে থাকে, মুখে কোনো কথা বলে না। শেষে অনেক কষ্টে মেরে মেরে তাকে বলানো হলো। সাহেবের লাথি খেয়ে সে কাঁদতে কাঁদতে সব কথাই বলে ফেলল। আমায় মেরে ফেলে সে আর রামলাল দুজনেই এসেছিল টাকা চুরি করতে। এর আগে যে তিনজন মরেছে তারাও তাদেরই হাতে মরেছে, কিন্তু এবার তার ফল হলো বিপরীত। মাঝখান থেকে কে একটা লোক এসে রামলালকে তো মেরেই ফেলল, আর তার হাত থেকে টাকার থলেটা কেড়ে নিয়ে পা দুটো তার উল্টো দিকে মুচড়ে ভেঙে দিয়ে চলে গেল। বুঝলাম সেই ভাঙা পা নিয়ে অতি কষ্টে বুকে হেঁটে শিবশরণ পালাবার চেষ্টা করছিল। জিজ্ঞেস করলাম, লোকটা দেখতে কিরকম বলো দেখি? শিবশরণ বলল, সে মানুষ নয় বাবু, তার গায়ে বহু জোর, ইয়া লম্বা তাল গাছের মতো, আর বাবু ছাগলের মতো মুখ বাবু। আর কিছু বলবার দরকার ছিল না। মাথাটা তখন আমার কেমন যেন ঘুরছিল বলে সেইখানেই বসে পড়লাম। রামলাল যখন আমার গলাটা চেপে ধরে মারবার চেষ্টা করছিল, তাকে তখনই আমি জানলা টপকে ঘরে ঢুকতে দেখেছি। এমন সময় টুপ করে আমার পায়ের কাছে কি যেন একটা পড়ল। তুলে দেখি একটা দেশলাইয়ের বাক্স। এইটাই সেদিন আমি তাকে ট্রেনের কামরায় দিয়েছিলাম, কিন্তু ফেরত দিতে সে ভুলে গিয়েছিল। এদিক ওদিক বহুদূর পর্যন্ত তাকিয়ে কাউকেই দেখতে পেলাম না। সমস্ত শরীর তখন আমার রোমাঞ্চিত হয়ে উঠেছে। কিন্তু কে সে? যেই হও, তুমি আমার প্রাণ রক্ষা করেছ, তোমায় নমস্কার। শুনলেন আজকের গল্প শৈলজানন্দ মুখোপাধ্যায়ের লেখা নমস্কার। গল্পের সূত্রধর ও গল্প পাঠে নীল, অন্যান্য চরিত্রে নীল, সাউন্ড এডিটিং ও পোস্টার ডিজাইন নীল, সমগ্র পরিচালনায় মেঘা। গল্পটি আপনাদের কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনাদের সহায়তা আমাদের একান্ত কাম্য। স্টে টিউনড, স্টে কিউরিয়াস। Mysterious Saturday, now at a darker hour.